আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, যুদ্ধের দামামা বেজেই চলছে। ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ, এটা কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। কাজে আলোচনার শুরুতেই যেটি আমাদের হৃদয়ের কথা, আকুতি এবং মিনতি হওয়া উচিত বিধাতার দরবারে, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে, আমরা যারা বিশ্বাসী, যে হে আল্লাহ, এই যুদ্ধ বন্ধ করো। এর কারণ হলো, যুদ্ধ কোনো কালে কোনো জায়গাতেই সমাধান বয়ে আনেনি, কারো কল্যাণ হয়নি, বরং যুদ্ধের ফলে তছনছ হয়ে গেছে সবকিছু। সেই যে কাশ্মীরের পাহেলগামে ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু, এবং সে থেকে আজ অবধি পাকিস্তান এবং ভারতের মধ্যে যে অর্থনৈতিক সংঘাত, যে রক্তক্ষয়ী সংঘাত এবং যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে, সেটা পানিযুদ্ধ বলুন কিংবা সীমান্তে গোলাগুলি বলুন, অথবা এয়ার স্ট্রাইক, আকাশপথে আক্রমণ বলুন, আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু জানছি, আবার অনেক কিছু জানছি না। কিন্তু বাস্তব অবস্থা হলো, ভারত এবং পাকিস্তানের যারা সংশ্লিষ্ট জনগণ, তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কি ক্ষয়ক্ষতি তাদের হয়েছে। আর আমরা যারা প্রতিবেশী আছি, বিশেষ করে বাংলাদেশ ভারতের প্রতিবেশী, আমরা অনেকটা বাঘের মুখে পড়ে গেছি। এর কারণ হলো, মানুষ যখন আহত হয় বা কোনো প্রাণী যখন আহত হয়, তখন তার বিবেক কাজ করে না, তার ক্রোধ একেবারে সর্বোচ্চ পর্যায়ে থাকে। এবং মানুষের একটা স্বাভাবিক চরিত্র হলো যে, মানুষ যখন শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠে না, তখন সে দুর্বলের প্রতি অত্যাচার করে এবং দুর্বলের প্রতি যে মনের রাগ, ক্রোধ, এটা ঝাড়ে। আপনি দেখবেন যে সারা দুনিয়াতে একই অবস্থা। নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা যে কোনো মানুষই যারা বাইরে খুব অপদস্থ হয়, অপমান হয়, তারা ঘরে এসেই তার সমস্ত রাগ, ক্রোধ, অসহায় যারা আছে পরিবারের, স্ত্রী হোক, কন্যা হোক বা মা হোক, সন্তান সন্ততি হোক, তাদের উপর তারা সেটা ঝাড়তে থাকে। এখন পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ, এটি শেয়ানে যুদ্ধ। উভয় দেশেরই পরমাণু শক্তি রয়েছে, পরমাণু অস্ত্র রয়েছে, তাদের মিলিটারি পাওয়ারও সীমাহীন। যেমন ধরুন, পাকিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তান ভারতের ৮ ভাগের ১ ভাগ। জনগণের দিক থেকে যদি চিন্তা করেন, ভারতে ১৩০ কোটি আর পাকিস্তানে ২২ কোটি। কিন্তু পাকিস্তানের যে মিলিটারি শক্তি, সেটা ৮.৫ কোটি, ৮.৫ লাখ, এবং ভারতে সাকুল্যে ১৫ লাখ, সব বাহিনীগুলো মিলিয়ে ১৫ লাখ। তাহলে মিলিটারি যে ডেন্সিটি যদি ধরেন, সেটা পাকিস্তানের প্রায়, মানে পাকিস্তান যে অবস্থায় রয়েছে, ভারতের প্রায় ৪ গুণ জনসংখ্যা এবং ভৌগোলিক যে আকৃতি, সে তুলনায় এদের ৪ গুণ তাদের যে ইনফ্যান্ট্রি, পদাতিক সৈন্য, এটা রয়েছে স্থলযুদ্ধ করার জন্য। ২ নম্বর হলো যে, এই মুহূর্তে যে টেকনোলজিক্যাল যে যুদ্ধ, ওয়ারফেয়ার বলা হয়, এআই নির্ভর বলেন কিংবা প্রযুক্তি নির্ভর বলেন, এখানেও ভারত এগুলো। সর্বাধুনিক মার্কিন প্রযুক্তির যুদ্ধ বিমানগুলো তাদের কাছে আছে। আবার একইভাবে চীনের যত অত্যাধুনিক প্রযুক্তি তাদের কাছে আছে। তুরস্কের যে ড্রোন, পৃথিবীতে এই ড্রোনের সমপর্যায়ের ড্রোন এখনো আবিষ্কৃত হয়নি, এমনকি আমেরিকাও এই ড্রোনের ধারে কাছে যেতে পারেনি। সেই ড্রোন তাদের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে। তো এইগুলো নিয়ে পাকিস্তান ভারতকে যে কোনো সময় একটা, যাকে বলা হয় মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে ফেলে দিতে পারে। তখন সেই যুদ্ধটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ভারত যে কাজটি করবে, সেটা আহত বাঘের মতো আশেপাশে যা কিছু পাবে সব জায়গাতেই তারা কিন্তু আক্রমণ চালাবে। নেপাল, বাংলাদেশ, তারপর মালদ্বীপ, শ্রীলঙ্কা, কোনো কিছুই এদের সেই যে
রাগ, ক্রোধ এর থেকে বাঁচবে না। আর এই রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে দুর্বল অবস্থানে আছে। এর কারণ হলো মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল এই 3টি দেশের সঙ্গে যে চীনের সামরিক সহযোগিতা এবং বন্ধুত্ব, এটা স্ট্র্যাটেজিক্যাল পর্যায়ে, কৌশলগত পর্যায়ে একে অপরকে সহযোগিতা করতে তারা বদ্ধপরিকর এবং চুক্তিবদ্ধ। তো সেই দিক থেকে বাংলাদেশের সঙ্গে বোধহয় ভারতের যে সম্পর্ক উল্টো, অর্থাৎ আমাদের সঙ্গে ভারতের যে কৌশলগত সম্পর্ক শেখ হাসিনার জামানাতে হয়েছে, আমরা জানি না যে আমাদের সাথে তাদের যে ট্রানজিট চুক্তি রয়েছে, সেই ট্রানজিট চুক্তি অনুযায়ী এখন তারা তাদের যে কোনো মিলিটারি ইকুইপমেন্ট বাংলাদেশের মধ্য দিয়ে তারা বহন করতে পারবে কিনা। আমরা সবাই আশঙ্কা করেছি যে হ্যাঁ, এই ধরনের একটা চুক্তি হয়েছে যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা এই কাজগুলো করতে পারবে। 2 নম্বর হলো যে ভারতের সঙ্গে তাদের অনেকগুলো, অর্থাৎ শেখ হাসিনা সরকারের অনেকগুলো প্রোটোকল এবং অনেকগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। সেক্ষেত্রে এই যে যুদ্ধ হচ্ছে, পাকিস্তান এবং ভারত এই যুদ্ধে বাংলাদেশ অংশগ্রহণ করতে ভারতের পক্ষে বাধ্য কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। ইউনূস সরকার কিছু বলছে না এই ব্যাপারে, আর যাকে বলা হয় ভারতও বলছে না, আর শেখ হাসিনা সরকার তো বলেনি। তো যার জন্য পুরো জিনিসটা নিয়ে, এই যুদ্ধ নিয়ে আমরা যারা সাধারণ জনগণ, আমরা নিঃসন্দেহে আতঙ্কগ্রস্ত অবস্থায় আছি। 2 নম্বর হলো যে এখানে মিস্টার নরেন্দ্র মোদী তার 2 ধরনের একটা পরিকল্পনা রয়েছে। প্রথম হলো একটা মিলিটারি প্ল্যান রয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে, আর দ্বিতীয়ত এদেশের রাজনীতি নিয়ে তাদের একটা প্ল্যান বি রয়েছে। আবার রাজনীতির মধ্যে তাদের যে প্ল্যান এ, প্রথম পছন্দ, সেটি হলো আওয়ামী লীগ কেন্দ্রিক। তো আওয়ামী লীগ কেন্দ্রিক যে রাজনীতি, তার বাইরে বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়েও কিন্তু তাদের একটা প্ল্যান রয়েছে, এবং সেটা প্ল্যান বি। আমরা সেই অনেক আগের থেকে 1991 সন থেকেই বিএনপি এবং জামাতের ব্যাপারে ভারতের যে মনোভাব, সেটা আমরা দেখে আসছি। বিএনপি এবং জামাতকে ভারত বিভিন্ন সময় ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু শেষমেশ তারা যখনই সুযোগ পেয়েছে এই দুটো দলকে একটা, যাকে বলা হয়, চাপের মধ্যে ফেলে দিয়েছে, একটা গর্তের মধ্যে ফেলে দিয়েছে, এবং এই দলের অনেক কিছু তছনছ করে ছেড়ে দিয়েছে। আর তারা যখন বন্ধুর বেশে বিএনপি বা জামাতে কারোর সঙ্গে অতীতে কথা বলেছে বা এখন কথা বলে, তাদের অবস্থানগত কারণে, তাদের ডিপ্লোম্যাটিক কলা কৌশলের কারণে, এবং তাদের কিছু, যাকে বলা হয়, ভেরি ইফেক্টিভ নেতিবাচক কথা, মানে কর্মকাণ্ড, যেমন ধরুন বাংলাদেশ থেকে বিভিন্ন সময় অনেককে ধরে নিয়ে গেছে ভারতে, অনেকে মেরে ফেলেছে, অনেকে নেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি। যেমন ফরহাদ মাজহারকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এটা চেষ্টা করেছিল, কিন্তু খুলনাতে ওই এলাকা থেকে র্যাবের হাতে মানে তিনি ধরা পড়েন, এবং র্যাব তো বুঝতে পারেনি যে এটা একটা রয়ের কারসাজি। তো র্যাবের একটা পেট্রোল টিম যখন তাকে চ্যালেঞ্জ করা হলো এই ফরহাদ মাজহারের অপহরণের বিষয়টিকে, তখন ওরা পালিয়ে গেল। আদারওয়াইজ আমরা কিন্তু ফরহাদ মাজহার সাহেবকে খুঁজে পেতাম না। তো এদের যারা সরকার বিরোধী লোকজন আছেন, মাহমুদুর রহমান সাহেব আছেন, তারপরে আমাদের দেশে মাহমুদুর রহমান, এদেরকে নিয়ে রয়ের অনেক প্ল্যান ছিল। সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশ থেকে কীভাবে নিয়ে যাওয়া হয়েছে, এটা মোরালেস আমরা সবাই জানি। তো এই কারণে হলো কি, যখন আসে বন্ধুত্বের বার্তা নিয়ে, তার সঙ্গে সঙ্গে যার সঙ্গে আলোচনা করা হয়, সেই ভদ্রলোক খুব অসহায় অনুভব করেন। হন তিনি সামরিক কর্তা কিংবা বেসামরিক কর্তা অথবা রাজনীতিবিদ। তিনি লন্ডনে বৈঠক করেন, সিঙ্গাপুরে করেন, বা বাংলাদেশে করেন, কিংবা দিল্লিতে করেন, সবসময় যাদের সঙ্গে বাংলাদেশের যারা লোকজন, তাদের একটা ভয় থাকে যে যদি আমাদেরকে অপহরণ করে, তাহলে রয়ের হাত থেকে আমাদের তো বাঁচানোর মতো কেউ নেই। ফলে দেখবেন যে অনেকে দিল্লিতে বৈঠক করতে গেছেন বিভিন্ন কর্তা ব্যক্তির সঙ্গে, কিন্তু বৈঠক করতে গিয়ে তারা যেভাবে সম্রাট মহারাজাদের সামনে দাঁড়িয়ে থাকে নত জানু হয়ে, ঠিক ওইভাবেই আমাদের অনেক বড় বড় মানুষকে আমরা সেখানে নতজানু হতে দেখেছি, সব দলেরই। তো সেই দিক থেকে যেটা ভারত, তাদের এই যে দাদাগিরি, তাদের যে আধিপত্য, সেই আধিপত্য তারা দেখিয়ে আসছে, এবং সবসময় তারা বিজয়ী হয়েছে।
এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন ক্ষমতায় এলো, তারা প্রথমে চেষ্টা করেছে যে তাদের চোখে চোখ রেখে কথা বলার। কিন্তু লক্ষ্য করবেন যে ইদানিং তাদের স্বর মারাত্মকভাবে নরম হয়ে গেছে। এমনকি একেবারে এমন স্বর নরম হয়ে গেছে যার সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না। তো সেই দিক থেকে বিএনপি এবং জামাত তারা যখন কোনো আহ্বান পায় বৈঠকের জন্য, দাওয়াত পায় বা কোনো পরামর্শ পায়, ওটাকে অস্বীকার করা মানে একটা অবাস্তব বিষয়। এটি নিয়ে আমরা আবেগ তাড়িত হতে পারি কিংবা আমরা নানা রকম তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি, কিন্তু তাদের জায়গায় যদি আপনি বা আমি থাকতাম, আসলে এর বিকল্প আমাদের ছিল না। ক্ষমতার খুব কাছাকাছি ছিলাম, একেবারে খুবই কাছাকাছি ছিলাম, আবার বিরোধী দল হিসেবে সেখানেও বিরোধী দলের খুব কাছাকাছি জায়গাতে আছি। ফলে এই জিনিসগুলো, তাপ, চাপ এবং উত্তাপগুলো সরকারে থাকলে কেমন হয়, বিরোধী দলে থাকলে কেমন